আমার দেশের স্বার্থ ক্ষুণ্ণ করে আমি কাউকে ছাড় দেব না। ভারত তো গত 15 বছর বা 17 বছর বেশি বেশি পেয়েছে, এখন সেই জায়গা থেকে তার এই লোভ সে কিভাবে সংবরণ করবে? বেশি বেশি পেলে এখন আমি বেশি বেশি তুলে নিব, আমার ইন্টেনশন হবে সেটাই। সেক্ষেত্রে আমরা সকল রাজনৈতিক দল এক থাকতে পারবে? কেন পারবে না? আমাদেরও তো প্রশ্ন, কেন পারবে না? কিন্তু আমরা কি দেখতে পাই? এখন তো রাজনৈতিক দলের বিষয় না, রাজনৈতিক দলকে বলে নাই সরকারকে গিয়ে বলে নাই আপনি ভারতের সাথে দুঃসম্পর্ক রাখেন বা সুসম্পর্ক রাখেন। সমস্ত রাজনৈতিক দল বলছে যে সমস্ত নেভারের সাথে, শুধু সমস্ত নেভার না, যে কোনো বিশ্বের যে কোনো দেশের সাথে আমার 50-50 রিলেশন থাকতে হবে। না, কিন্তু ভারতের কূটনৈতিক মহলের সর্বোচ্চ পর্যায় থেকে যখন আলোচনা হয় যে নির্বাচিত সরকার আসলেই তাদের সাথে ভারত কাজ করবে, এটা তাদের স্ট্র্যাটেজি হতেই পারে, এটা তো আমরা কিছু বলতে পারবো না। নির্বাচিত সরকার, এটা তো আমরা কিছু বলতে পারবো না, যখন এই বক্তব্য কোনো কিছু ইঙ্গিত করে কি, যখন বিক্রম মিশ্রে আসে সমন্বয় থাকবে আমার স্বার্থ ফাইন। গত আওয়ামী লীগ সরকার আমার স্বার্থ দেখেনি, সে এখানে আমি 20% পাচ্ছি, ইন্ডিয়া পাচ্ছে 80%, এটা বাদ দিব। এটা নিয়ে তো পলিটিক্স করার কিছু। এখন এটা আপনি ব্যক্তিগতভাবে যতটা একজন নাগরিক হিসেবে, একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে যতটা স্পষ্টভাবে বলতে পারছেন, আপনার কাছে কি মনে হয় যে রাজনৈতিক দলগুলো তত স্পষ্ট করে বলতে পারছে? রাজনৈতিক দলগুলো এখানে আসবে কেন? এটা তো তত্ত্বাবধায়ক ইন্টারিম গভর্নমেন্ট চাচ্ছে না, কিন্তু রাজনৈতিক দলের প্রেক্ষাপটের কথা তো ভারতের পক্ষ থেকে বলা হচ্ছে, সেই জায়গা থেকে মূল দায় অর্থাৎ দায়িত্বের জায়গাটি তো রাজনৈতিক দলগুলো কি ভবিষ্যতে পালন করতে হবে। আমাদের দেশে এবং ভারতেও, মানে ভারতে বাংলাদেশ আর আমাদের দেশে ভারত, ভোটের একটা বড় কার্ড, এটা আমরা জানি। হ্যাঁ, এবং আরেকটা হচ্ছে যেহেতু আবার রিলিজিয়ানের দিক থেকেও দুটো দেশ অঙ্গাঙ্গিভাবে জড়িত, কালচারের দিক থেকেও, ফলে এটা অস্বীকার করা যাবে না যে ভারত নিয়ে বাংলাদেশে এবং ভারতে বাংলাদেশ নিয়ে যে ভোটের রাজনীতির ভোট ব্যাংকের যে একটা হিসাব আছে, সেটাকে আপনি চাইলেও উড়িয়ে দিতে পারবো না। সেটা নিয়ে রাজনীতি হবে, কিন্তু সরকারের স্বচ্ছতা থাকা উচিত, এতটা উত্তেজিত হওয়ার কিছু নেই। সেই রাজনীতিতে বাংলাদেশের স্বার্থ সবার আগে। ডেফিনেটলি এখানে মনোয়ার ইসলাম ভাই আসতে চাই যে আপনি বলছিলেন যে আপনি কথা বলেছেন বিভিন্ন পর্যায়ের মানুষের সাথে, যে এই 6 মাসে বর্তমান সরকার জন আকাঙ্ক্ষা কতটুকু পূরণ করতে পেরেছে, পাশাপাশি সংস্কারের মধ্য দিয়ে একটি গ্রহণযোগ্য নির্বাচনের প্রশ্ন, এবং সেই জায়গাতে শিক্ষার্থীদের যে দুটি প্ল্যাটফর্ম, তাদের নতুন দল আসবে, তারা কিভাবে কাজ করবে, দলের প্রক্রিয়া কেমন হবে, গণমাধ্যমে যতটুকু খবর প্রকাশিত হয়েছে বা একজন সম্মানিত উপদেষ্টা একটা গণমাধ্যমে বক্তব্যের মধ্যে দিয়ে আমাদের জানার সুযোগ হচ্ছে। আপনার কাছে কি মনে হয় যে নতুন দল ঘোষণা করার পরে বাংলাদেশের রাজনীতিতে নতুন করে কোনো সমীকরণ তৈরি হবে কিনা? আমি মনে করি না। হ্যাঁ, রাজনৈতিক দল করার অধিকার সবার আছে, জি, এবং ছাত্ররা তাদের রাজনৈতিক অভিজ্ঞতা যে নেই এটা আপনারা সবাই জানেন এবং জাতি জানে। তারপরেও তাদের যে শক্তি, মেধা এবং তাদের যে সাহস, এটা কিন্তু সারা জাতি দেখেছে। সুতরাং তাদের মধ্যে এক ধরনের ওই জায়গা থেকে এখন তার একটা অবস্থানে আছেন, তাদের একটা আকাঙ্ক্ষা থাকতেই পারে, এবং সেই দলটি গঠন করলে যদি জনগণ তাদের চায় তাদের সাথে যাবে, এটা দোষের কিছু না। লেট দেম ডু ইট। এখনকার দেশের পরিস্থিতি যা, সেখানে আবার ক্ষমতার ভাগাভাগির একটা আলোচনা আছে। ভাগাভাগি মানে হলো নির্বাচন হলে ভাগাভাগি, নির্বাচনের আগে তো ভাগাভাগি না, নির্বাচন হবে তারপরে। কোশ্চেন, আজকে যে বাংলাদেশের যে সংকটটা তৈরি হচ্ছে বা হতে যাচ্ছে, আমি স্পষ্টভাবে বলতে চাই, জি, সেটা হলো বিএনপি ভার্সেস জামাতে ইসলাম। এটা আপনি নিশ্চিত? আমার ধারণা এবং আমার অভিজ্ঞতা। আচ্ছা, আজকে বিএনপি কিন্তু এক সময় তো পরস্পর জোটগত বন্ধু, সেই মধুচন্দ্রিমা হয়তো বা আসলে জামাত ইসলাম এবং আওয়ামী লীগ বা বিএনপির যে রাজনৈতিক যদি আপনি 53 বছরের ধারাবাহিকতা লক্ষ্য করেন, এই জামাতে ইসলাম কিন্তু 91 সালের নির্বাচনে 91 নির্বাচনে বিএনপি ঘরনার হয়েই, মানে আশীর্বাদ নিয়েই তারা নির্বাচন করেছে। কিন্তু নির্বাচনের পরে যখন সরকারটা বিএনপি গঠন করলো 93-94 সালে, এই জামাত ইসলামী বিএনপির সাহচর্য ত্যাগ করে আওয়ামী লীগের সাথে ঐক্যবদ্ধ হলো, তারা যুগপৎ আন্দোলন করলো। শেখ হাসিনার সাথে আমি তখন পার্লামেন্ট বিট কাভার করি, এবং যেদিনকে নিজামী এবং শেখ হাসিনার 5 দলের সাথে বা 15 দলের সাথে যৌথ মিটিং হয়, সেখানে আমি নিউজটা কাভার করেছিলাম। অনেকে প্রশ্ন তুলেছিলেন, সেদিন তো জামাতের ব্যাপারে আওয়ামী লীগ কিছু বলেনি। ইসলামের প্রসঙ্গ ধরে আলোচনা করছিলেন, তার প্রেক্ষাপটে সূত্র হলো সামনের দিনগুলোতে কোনো ভালো কিছু আসবে কিনা। জনগণ ভালো কিছু দেখতে চায়।
আমি জনগণের বিষয়টিকে প্রাধান্য দিচ্ছি। তারা বারবার ত্যাগ করে, বিসর্জন দেয় অনেক কিছু, কিন্তু সরকার যায় সরকার আসে, জনগণের ভাগ্যের কোনো পরিবর্তন হয় না। আজকে যে 5ই আগস্টের যে বিপ্লবটা হয়েছে, জি। যে পরিবর্তনটা হয়েছে, ফ্যাসিবাদের যে বিদায় হয়েছে, জনগণ ভালো কিছু দেখতে চায়। তাদের আশা আকাঙ্ক্ষার যে প্রতীক, যেমন একটা সুস্থ রাজনৈতিক ধারা গড়ে উঠুক, চালু হোক এই দেশে। যে ছেলেটি আজ থেকে 18 বছর বা 20 বছর আগে জন্ম নিয়েছে, সে ভোট কি জীবনে দেখেনি, ভোট উৎসবে কোন দিন সে হাজির হতে পারেনি, ভোট দিতে পারেনি। আজকে সেই ভোটিং কালচারটা যদি আমরা করতে চাই, একটা জবাবদিহিমূলক সরকার গঠন করতে চাই, জি। নির্বাচন ফার্স্ট। নাম্বার 2, এই সরকারকে আজকে জনগণের মাঝে শঙ্কা, উদ্বেগ, উৎকণ্ঠা বিরাজ করছে। কি নিয়ে? কি হচ্ছে দেশে? আইন শৃঙ্খলা অবনতি বলছে সবই ঠিক আছে। অবনতি হয়েছে। আপনি রাস্তায় বের হন, আপনি বুঝতে পারবেন আইন শৃঙ্খলার অবস্থা অবনতি হয়েছে কিনা। আমরা কথা বলছি, একটাই আমি ভালো জিনিস দেখতে পাই এই সরকারের, যেটা আমি অবশ্যই প্রশংসা করা দরকার, যে আমরা মুক্তভাবে স্বাধীনভাবে কথা বলতে পারছি, যেটা আগে পারতাম না। আমি দেখছি যে এই অর্জনটা একটা হয়েছে, আর কোনো ক্ষেত্রে অর্জনটা হয়নি। যে ফ্যাসিবাদের যে কাঠামোগুলো রেখে গেছে, দুর্নীতি বলেন, আমি বুকে হাত দিয়ে বলতে পারি, দুর্নীতি গত সরকারে যা ছিল, এখন দুর্নীতি আরো বেশি হচ্ছে। বেশি হওয়ার কারণ কি? বেশি হচ্ছে, দুর্নীতি হবে না এটাই তো কমিটমেন্ট। ওই যে অনেকের ক্ষুধার্ত, খুদে তাই বলে এত হচ্ছে তো। আমার এলাকায়, আমি বিভিন্ন এলাকায় জানি যে গত 6 মাসে বিএনপি এবং জামাতের নেতাদেরকে আওয়ামী লীগের লোকজন ব্যাগে ব্যাগে টাকা দিয়ে এসছে। কোথাও কোথাও তো আমরা জানি বস্তায় বস্তায় দিয়েছে। আচ্ছা, ব্যাগে আমি দিয়ে সন্ধানকে ব্যাগটা খুশি করা অল্পই যায়। বললাম। মানে ব্যাগে দিয়ে নাকি খুশি করা আমার যায়। নামে যেন কোনো মামলা না হয়, আর মামলা হলেও যেন প্রত্যাহার করা হয়। এটা একদিকে যে জামাতের লোকজন সুপারিশ করছে, আবার বিএনপির লোকজন এই সুপারিশ কাজে লিপ্ত হয়েছে। এবং আপনারা দেখতে পাবেন না, উইদিন 6 মান্থ জামাতের লোকজন কি পরিমাণ অর্থের মালিক হয়েছে। আমি একটা ছোট্ট উদাহরণ দিই। তারা তো বলছে তারা ওই লাইনে হাঁটে না, তাহলে তাদের বিরুদ্ধে এই ব্যাখ্যা বলছেন কি করে? ওই লাইনে হাঁটে না মুখের কথা, বাস্তবতা ভিন্ন। বাস্তবতা ভিন্ন। তো আমি যেটা বলছি, এই যে ঘুষ খাওয়ার হার আগে ছিল, আমি যেটা জেনেছি যে 10%, একটা কন্ট্রাক্টর একটা কাজ নিতে হলে তাকে 10% দিতে হয়। জি। এখন রেট বেড়ে গেছে। তো মানুষ এখন রেট বেড়েছে, মানে অনেকজনকে দিতে হয়। অনেকজন কিন্তু হয় পার্সেন্টেজে। এই আপনার এই আলোচনা ধরে আমি অ্যাডভোকেট ফারজানা শারমিন বুতুল আপনার কাছে আসতে চাই, যে অভিযোগের প্রসঙ্গ মনোয়ার ইসলাম ভাই উল্লেখ করলেন, এই অভিযোগ আমরা শুরু থেকে গণমাধ্যমে জানি, যার বিরুদ্ধে অভিযোগ আপনারা সাংগঠনিক ব্যবস্থা নিয়েছেন, এটাও খুব ভালো দিক। কিন্তু প্রসঙ্গ হচ্ছে যে গণঅভ্যুত্থানের স্পিড বা যারা জীবন দিয়ে এই পরিবর্তনটা ঘটিয়েছেন বা পরিবর্তন করেছেন, তাদের জীবনের মূল্য যখন সকল পর্যায়ের নেতাকর্মীদের স্পর্শ না করে, সেই জায়গায় তো প্রশ্নটা থেকে যায়। এই কারণে বারবার প্রশ্ন করা। না, খুবই প্রশ্নটা তো খুবই যৌক্তিক প্রশ্ন, এবং যে বাংলাদেশ আমরা দেখতে চাই, সেই বাংলাদেশ আমরা ওভারনাইট করে ফেলতে পারবো, এটাই বা আমরা কেমন করে চিন্তা করছি। যে ধ্বংসযজ্ঞ চলেছে 16-17 বছর ধরে, সিস্টেমেটিক্যালি যে ডিস্ট্রাকশনগুলো করা হয়েছে বাংলাদেশের সমস্ত প্রতিষ্ঠানগুলোকে, এবং সব থেকে বড় যে চেঞ্জেসটা আনা হয়েছে মানুষের মানসিকতাতে, যে উই ক্যান ডু এনিথিং যদি আমাদের হাতে পাওয়ার থাকে, এই জিনিসটা তো মানুষের ভেতরে ঢুকে দেওয়া হয়েছে। তো আপনি কেন মনে করছেন যে সেটা ওভারনাইট চলে যাবে মানুষের ভেতর থেকে? সো এটাতে আমাদেরকে কাজ করতে হবে, যে সংস্কার সরকার যেটা বলছে। সো আমি খুব খুশি হতাম যদি দেখতাম যে এই খুব কোর জায়গাগুলোতে, বেসিক জায়গাগুলোতে গভর্নমেন্ট হাত দিয়ে সংস্কার করে ব্যবস্থাগুলো করলেন। মনোল ভাই যেটা বলছিলেন যে আইন শৃঙ্খলা রক্ষাকারী, মানে